আমরা গত ক্লাসে, আচ্ছা এইগুলো একটু দেখে দিই আগে, যেগুলো পাঠাইছিলেন। এখানে হচ্ছে আমি চিঠিটি লিখতেছি। আই অ্যাম রাইটিং আ লেটার, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আমি চিঠিটি লিখিতেছি বা লিখছি বা লিখতেছি, যাই লেখেন। আই অ্যাম রাইটিং দা লেটার বা এ লেটার, একটি, ঠিক আছে। আমি একটি চিঠি লিখতেছিলাম। আই ওয়াজ রাইটিং এ লেটার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখছেন টেন্সটা মোটামুটি আপনার একটা ভালো পর্যায়ে চলে আসছে। টেন্সটা বুঝে গেছেন, টেন্সে আর আশা করি তেমন কোনো সমস্যা নাই। তারপর একটা রয়েছে হচ্ছে আমরা ক্রিকেট খেলছি, উই আর প্লেইং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলতেছিলাম, উই আর প্লেইং ক্রিকেট। আচ্ছা, এই বাক্যগুলো সবই ঠিক আছে। এখন এই বাক্যগুলোকে যদি বলা হয়, যেমন আমরা ক্রিকেট খেলতেছি বা খেলছি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উই আর প্লেইং ক্রিকেট, এটার নেগেটিভ কি হবে বলেন তো? আমরা ক্রিকেট খেলছি না, এটার ইংলিশ কি হবে? আমরা ক্রিকেট খেলছি আই না। ডোন্ট। ও, আমরা ক্রিকেট খেলছি না। হুম হুম। নেগেটিভ হইল আমরা উই উই হ্যাঁ, উই দেখেন। উই আর হ্যাঁ হ্যাঁ, প্লে হচ্ছে। উই আর নট প্লেইং ক্রিকেট। থ্যাংক ইউ, কিন্তু এটা আরো দ্রুত আমাদের বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি বলার সঙ্গে সঙ্গেই আমরা বলার অভ্যাস গড়ে তুলবো যে উই আর প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ, আমরা ক্রিকেট খেলছি। আর এটা নেগেটিভ হবে আমরা ক্রিকেট খেলছি না। যেমন আপনাকে যদি আমি বলি যে ভাইয়া, হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন কি করছেন, তখন আপনি বলছেন যে স্যার, আই অ্যাম রাইটিং আ লেটার, আই অ্যাম রাইটিং আ প্যারাগ্রাফ, আই অ্যাম রাইটিং অ্যান এসে, আমি একটা এসে লিখছি, আমি একটা প্যারাগ্রাফ লিখছি, ইত্যাদি ইত্যাদি আপনি বলতে পারেন। কিন্তু যদি এটা না করেন, যে আমি বলি যদি আপনি কি চিঠি লিখছেন, আপনি বলছেন নো, আই অ্যাম নট রাইটিং এ লেটার, অর্থাৎ অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এগুলো আমাদেরকে করতে হবে। অর্থাৎ একটা বাক্য কিভাবে অ্যাফার্মেটিভ হচ্ছে, কিভাবে নেগেটিভ হচ্ছে, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে, প্রত্যেকটা, অর্থাৎ এই চার ভাবে যখন কনভার্ট করা শিখে যাব, তখন কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না। সে একটি গান গাইতেছে, 10 নাম্বার, হি ইজ সিঙ্গিং এ সং। যদি বলা হয় সে, এখানে মহিলা, নারী, তখন হি না সি হবে। যদি বলা হয় সুমন একটা গান গাইতেছে, সুমন ইজ সিঙ্গিং এ সং। সে একটি গান গাইতেছিল, হি ওয়াজ সিঙ্গিং এ সং। বাহ, প্রত্যেকটা বাক্যই সঠিক হয়েছে। হুম, আমি এগুলো দেখেছি, আমি এগুলো সব দেখেছিলাম। তো বাক্যগুলো সঠিক আছে। আসলে টেন্সটা আপনি মোটামুটি বুঝতে পেরেছেন, টেন্সে কোনো সমস্যা নেই। আমি গ্রহণ করি না, আই ডোন্ট অ্যাকসেপ্ট। বাহ, যদি বলে আমি গ্রহণ করি, তখন কি হবে? আই অ্যাকসেপ্ট। কি হবে বলেন? আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি। আই আর আমি গ্রহণ করি না, আই ডোন্ট অ্যাকসেপ্ট। হ্যাঁ, আমি গ্রহণ করেছিলাম, আই অ্যাকসেপ্টেড। এই জন্য দেখেন, এই ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে প্রচুর পরিমাণে। ভার্ব ফর্ম দিয়েছিলাম না, কোন একটা শীট দিয়েছিলাম, অনেকগুলো শীট দিয়েছি, আরো দিব। যেমন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এটা হচ্ছে V1 ফর্ম। আর এর V2 বা পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্ট, ওর পরে ইডি, অ্যাকসেপ্টেড। আর এর V3 কি হবে? অ্যাকসেপ্টেড। মনে রাখতে হবে এগুলা। আমি কি গ্রহণ করেছিলাম, ডিড আই অ্যাকসেপ্টেড। তো এইখানে একটু ভুল হয়ে গেছে, দেখেন এই যে হাতের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। এইখানে, এইখানে শেষে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। কারণ কি, আমি কি গ্রহণ করেছিলাম, এটা বললে এখানে একটা প্রশ্ন করা হয়। আর প্রশ্নবোধক বাক্যে অবশ্যই কি দিতে হবে? ওই যে প্রশ্নবোধক চিহ্ন দিতে চিহ্ন হবে। দিতে হয়। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। আর বাদ বাকি মোটামুটি সব আপনার এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগুলো আমি দেখে দিয়েছি। এগুলাতে কোনো সমস্যা নেই। এখন আমরা আজকে দেখব হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। ইংরেজিতে কথা বলতে গেলে ভার্বের ব্যবহারটা অনেক বড়। হুম, মডাল অক্সিলারি ভার্ব ফর স্পোকেন ইংলিশ। কথা বলতে গেলে এই ভার্বের ব্যবহারটা প্রয়োজন, খুবই প্রয়োজন। সাবজেক্ট ছাড়া বাক্য গঠন করা যায়, অবজেক্ট ছাড়া বাক্য গঠন করা যায়। অবজেক্ট মানে কি বলেন তো? কর্ম। যেমন যদি বলি আই ইট, আমি খাই, কি বললাম বলেন? আই ইট, আমি খাই। আচ্ছা, আমি খাই বললে এখানে কিন্তু আর কিছু শোনার ইচ্ছা জাগে না। আমি খাই, সে যায়, সে হাসে, সে লেখে, সে পড়ে, তাই না? দেখেন এখানে আমি কোনো অবজেক্ট বা কর্ম ব্যবহার করিনি। যদি বলি আমি খাই, কি খাই? আমি ভাত খাই। ভাত এখানে কি বলেন তো? কর্ম, অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট, ইয়েস। তো অবজেক্ট ছাড়া বাক্য হয়, সাবজেক্ট ছাড়া বাক্য হয়। কিন্তু পৃথিবীতে
এমন কোনো বাক্য নেই যে বাক্যের ভার্ব নেই। তো এখানে একটি প্রকারের ভার্বকে বলা হচ্ছে মডাল ভার্ব। আর এই মডাল ভার্বটা মেইন ভার্বকে সাহায্য করে, এই জন্য এটাকে অক্সিলারি ভার্বও বলা হচ্ছে। একত্রে এটাকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। তো এই মডাল অক্সিলারি ভার্বটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জায়গাটা আমরা একটু দেখছি। লেটস ইউজ মডাল ইন রাইটিং অ্যান্ড স্পিকিং। মডালস আর মডালস আর অক্সিলারি ভার্বস। মডাল গুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি মানে কি বলেন তো, হেল্পিং। দে আর ইউজড, সেগুলো ব্যবহৃত হয় উইথ মেইন ভার্ব, মূল ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়। টু গিভ, দিতে। এই দেখেন, টু প্লাস ভি ওয়ান, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ, এর অর্থ হচ্ছে অসমাপিকা। টু গিভ মানে দিতে, টু ইট খেতে, টু গো যেতে, এগুলোকে বলা হচ্ছে ইনফিনিটিভ। যাই হোক, এটা আমরা শিখবো। এডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব, এই মূল ভার্বের সঙ্গে একটা অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য মূল ভার্বের সঙ্গে যে ভার্বটা বসে তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে। মডাল অক্সিলারি ভার্ব বলে। আই ক্যান, এর অর্থ হচ্ছে আমি পারি। কিন্তু যখন বললাম যে আই ডু দা ওয়ার্ক, এর অর্থ হচ্ছে আমি কাজটা করি, আই ডু দা ওয়ার্ক। কিন্তু যখন বলবো আই ক্যান ডু দা ওয়ার্ক, আই ক্যান ডু দা ওয়ার্ক, তখন কি হবে? আই ক্যান ডু দা ওয়ার্ক এর অর্থ হচ্ছে আমি কাজটি করতে পারি। ক্যান মানে হচ্ছে পারা। প্রথম বাক্য কি বলেছিলাম, এই জায়গায় আমি একটু লিখে দেই, দেখেন। প্রথমে বলেছি হচ্ছে আই, তারপর হচ্ছে ডু। আই ডু, PHE, আই ডু দা, WORK, আমি কাজটি করি। হুম, সাধারণভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। কিন্তু এখানে আমি মডাল ভার্ব ব্যবহার করে একই বাক্য যখন লিখব, আই ক্যান ডু, PHE, আই ক্যান ডু দা, WORK, আই ক্যান ডু দা ওয়ার্ক, দুইটা বাক্য লিখেছি। এখানে ডু দেখেন কত সুন্দর একটা নিয়ম। আই ডু দা ওয়ার্ক, এখানে একটি মাত্র ভার্ব রয়েছে ডু। আর আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে দুইটা ভার্ব এসেছে ডু আর ক্যান। এই ডুটাকে সাহায্য করার জন্য এই ক্যান ভার্বটা এসেছে, এই জন্য এটাকে, এই ক্যানটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো কোন অক্সিলারি বলা হয়? মডাল অক্সিলারি বলা হয়। মডাল অক্সিলারি গুলো কিভাবে নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হয়? মডালের পর মনে রাখবো, মডালের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম রূপে বসবে। বেস ফর্ম মানে কি বলেন তো? V1 ফর্ম। যেমন ইট, এট, ইটেন, এখানে বেস ফর্ম কোনটা? ইট। কোনটা হবে? ইট। কখনো পরিবর্তন হবে না বেস ফর্মের। হুম, অর্থাৎ ভার্বের শেষে এস, ইএস, ডি, ইডি, টি, এন, এনই, আইএন, আইএনজি, কোনো কিছুই বসানো যাবে না। কিসের পরে? মডাল ভার্বের পরে। আই ক্যান ডু দা ওয়ার্ক, এই ক্যানের পরে যে ডু, এই ডুটাকে অন্য কোনো ফর্মে নেওয়া যাবে না। ডু সর্বদা বেস ফর্মে থাকবে। বলা হচ্ছে মডালের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম রূপে বসবে, কখনো কোনো পরিবর্তন হবে না। মডালস আর ক্যান, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারা অতীত অর্থে, পেরেছিলাম বা পেরেছিল। মে, মাইট, শ্যাল, উইল, নিড টু, would better, would rather, would, used to, should, ought to, must, dare to। আচ্ছা, এখানে আমরা একটু দেখব, প্রথমে একটা সাবজেক্ট নিব। প্রথমে একটা কি নিব? সাবজেক্ট নিব। সাবজেক্ট অর্থ কি? কর্তা। এরপর একটা মডাল ভার্ব নিব, তারপর ভার্বের বেস ফর্ম বসাবো, তারপর অবজেক্ট বসাবো। কয়টা কথা বলেছি? চারটা। প্রথমে সাবজেক্ট, তারপর মডাল ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। কেমন দেখি? আই, আই শব্দের অর্থ হচ্ছে আমি। একটা সাবজেক্ট আই নিলাম। এরপর আমার নিয়ম অনুসারে একটা মডাল ভার্ব নিতে হবে, ক্যান। আমরা ভালোভাবে লক্ষ্য করব, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আই সাবজেক্ট, এরপরে মডাল ভার্ব ক্যান, এরপর ভার্বের বেস ফর্ম স্পিক। এই স্পিকটা হচ্ছে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, V1 ফর্ম। অনেকগুলা শিট দিয়েছি কিন্তু দেখবেন ভার্ব ফর্মের, এগুলা বাসায় বসে পড়তে হবে, মুখস্থ করতে হবে।
এই স্পিক মানে কথা বলা। যদি বলি কথা বলেছিল বা কথা বলেছিলাম, তখন কি হবে? স্পোক। ধন্যবাদ। স্পোক ও, আপনি কিভাবে পারলেন? এটা আমার আগে থেকে মুখস্থ আছে, এই জন্য পারা গেছে। স্পোক, তাহলে এখানে মডাল ভার্বের পরে বেস ফর্ম হবে আই ক্যান স্পিক, আর একটা অবজেক্ট নিয়েছি, সেই অবজেক্ট হচ্ছে ইংলিশ। বাক্যটা কি হলো? আই ক্যান স্পিক ইংলিশ। এইবার এখানে আমি আই এর পরিবর্তে উই নিব, ক্যানের পরিবর্তে কুড নিব, স্পিক একটা ভার্ব, এর পরিবর্তে রাইট নিব, রাইট। আর ইংলিশ ছিল অবজেক্ট, এখানে অবজেক্ট নিব আ লেটার। কি হলো? ইউ কুড রাইট আ লেটার। তুমি একটা চিঠি লিখতে পারতে। ক্যান অর্থ পারা, আর কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, কুড। তো এইভাবে এখান থেকে কয়েকটা বাক্য বলা যাবে। ইউ মে, ইউ দিয়ে, হি দিয়ে, সি দিয়ে, দে দিয়ে, অনেক কিছু রয়েছে। বাক্যগুলো গঠন করার চেষ্টা করবো আমরা। বলেন তো কি হবে? কুড রাইট সে। জি। হুম। প্রথম থেকে বলবো। হ্যাঁ, প্রথম থেকে বলেন। খুব ভালোভাবে বলতে হবে এবং বাংলা পারলে বাংলা বলতে হবে। বলেন, স্টার্ট নাও। জি, আই ক্যান স্পিক ইংলিশ। হুম। আমি আমি ইংরেজি বলতে আমি পারি। ইয়া, আমি ইংরেজি আমি বলতে ইংরেজি পারি। বলতে পারি। হুম। জি। তারপর উই উই কোড রাইট এ লেটার। আমি আমি একটি কবিতা, হুম। কবিতা আমি লিখতে একটি পারি। কবিতা লিখতে পারি। হুম। ইউ মে ইউ মে সিং এ সং। আমি আমি একটি গান গাইতে পারি বা নাও পারি। উম, স্যার, এটা মে মে শব্দ মানে পারি বা না পারি হ্যাঁ হ্যাঁ, মানে। ঠিক আছে, বলেন, তারপরে পড়েন। তারপর হলো হি মাইট প্লে ফুটবল। তারপর হলো হুম। she shall discover the work. তারপরে they should do a picture. হুম। It will draw a movie. হুম। তারপর রানা would was a car. তারপরে তো আর নাই। আর নাই, তাহলে যে বাক্যগুলো বলেছেন প্রত্যেকটা বাক্যই আপনি সঠিক বলেছেন। অনেক ধন্যবাদ। দেখেন, এইভাবে যদি বাক্য গঠন করা যায়, তাহলে কথাও কিন্তু বলা যায়। আপনার মনের বাসনা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলবো, মনের ইচ্ছাটা তাই, তাই না? এখন যে যে কথাগুলো আপনি বাংলায় বলেন, সেই কথাগুলো যদি ইংলিশে বলা যায়, তাহলে আপনার কিন্তু কথা বলা শেখা হয়ে গেল। এম আই রাইট? দেখেন, এখানে আমরা সারাদিন যে কথাগুলা বলি, আপনি অফিসে যে বলবেন, কি বাসায় বলবেন, কি বাসে বলবেন, কি দোকানে বলবেন, যেখানে বলবেন, অনেক ধরনের কথা আমরা বাংলায় বলি। যেমন আপনার খাবার রেডি, আপনি মনে করেন দেশে এসেছেন, আপনার আম্মু বলছে যে ইয়াসিন, ভাত, তো ভাত রেডি হয়েছে, তুমি খেতে আসো। আপনি বলছেন যে আম্মু আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। আম্মু বলছে কি যে না, আমি এখন বাসা থেকে বের হয়ে যাব, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে দেখেন, একটা ডায়লগ, ছোট্ট ছোট দুইটা তিনটা বাক্য বলেছি। তাহলে এই কথাগুলো যদি আমরা ইংলিশে শিখি, এই কথাগুলো যদি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় এটা জানি, তাহলে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো। অর্থাৎ কি করতে হবে? ওই কথাগুলো শিখতে গেলে আগে এই নিয়মগুলো শিখতে হবে। বাংলাদেশে যখন ছিলেন, মোটর সাইকেলের গ্যারেজ দেখেছেন না, যেখানে নষ্ট মোটর সাইকেল ঠিকঠাক করা হয়, বড় বড় গাড়ির গ্যারেজ আছে। তো এই গ্যারেজগুলোতে যারা কাজ করে, এরা কিন্তু ওস্তাদের অধীনে আগে কাজ দেখে, আগে শেখে। বাসের হেল্পার, কন্ডাক্টর আগে কি করে? ড্রাইভার বা যখন বাস ফাঁকা থাকে, চালকের পাশে বসে সে দেখে। দেখতে দেখতে সেও একদিন কিন্তু পাক্কা ড্রাইভার হয়ে যায়, লাইসেন্স বের করে, গাড়িও চালায়। তো এখন হচ্ছে আমরা শিক্ষানবিশ, আমরা আগে টিচারকে ফলো করব, তারপর আমরা কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তো ফলো করাটা কি? এই যে বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় আমি শিখাই দিলাম, এইগুলো আপনি আপনার বাসায় প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন। কেমন ব্যবহার করবেন? আপনাকে যদি বলি যে ভাইয়া আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনি বলবেন ইয়েস স্যার, আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। যদি বলি আমি ইংরেজিতে কথা বলতে পারি না,
তখন কি হবে বলেন? এই ক্যানের পরে নট দিতে হবে। জি। আই ক্যান ক্যান নট, ক্যান হ্যাঁ, আই ক্যান ক্যান, নট স্পিক ইংলিশ। আই ক্যান নট স্পিক ইংলিশ। দেখেন, একেবার প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখাই দিচ্ছি কিন্তু কিভাবে কথা বলা শেখা যায়। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি এই বাক্যটা বাদ দিয়ে যদি বলি আমি কাজটি করতে পারি, বলেন কি হবে? আই আই ক্যান আই ক্যান আই ক্যান ওয়ার্ক। না, এখানে আই ক্যান, আমি কাজটি করতে পারি। আই ক্যান দা ওয়ার্ক। আই ক্যান ডু দা ওয়ার্ক হবে আমি ডু। কাজ আই ক্যান ডু দা ওয়ার্ক হবে ডু। ও, বুঝতে পেরেছেন? এইখানে দেখুন দুইটা, ডু দা ওয়ার্ক। এই বাক্যে দুইটা ভার্ব আছে, ক্যান একটা, স্পিক একটা। আপনাকেও কিন্তু দুইটা ভার্ব ব্যবহার করতে হবে মডাল ভার্বের বেলায়। আমি কাজটি করতে পারি, ক্যান মানে তো পারা, আবার কাজটি করতে পারি, ডু মানে হচ্ছে করা, আর ক্যান মানে পারা। তাহলে কাজটি করতে পারি, ওই যে করা ইংরেজি ডু, আর পারি ইংরেজি ক্যান। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান ডু দা ওয়ার্ক। আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই ক্যান নট স্পিক ইংলিশ। যদি বলি আমি তারপর কি, আপ- আপনি কি ইংলিশে কথা বলতে পারেন? ক্যান আই স্পিক ইংলিশ? হ্যাঁ আমি ওইটাই ঠিক, আমার মনের যেটা আমি কেবল বলতে চাচ্ছিলাম সেই বাক্যটাই আপনি বলে দিয়েছেন, অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আচ্ছা, আমি কি ইংরেজিতে বলতে পারি, ক্যান আই স্পিক ইংলিশ। এরপরে কিন্তু আপনার একটা জিনিস, গত ক্লাসে যেগুলো লিখে পাঠিয়েছিলেন, জিজ্ঞাসাবোধক দেননি কোনো বাক্যে, জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে? তবেই তবেই কিন্তু বাক্যটা 100% কারেক্ট হবে। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ, আর শেষে 4 নম্বরে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ক্যান নট আই স্পিক ইংলিশ। ক্যান নট আই স্পিক ইংলিশ এর অর্থ কি? আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না? আমি কি ভাত খেতে পারি না? আমি কি স্কুলে যেতে পারি না? এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন না বোধক। অর্থাৎ এখানে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে ক্যান নট একসঙ্গে বসাতে হবে। ক্যান নট কে একসঙ্গে বলে ক্যান্ট। ক্যান্ট আই স্পিক ইংলিশ, ক্যান্ট আই গো টু স্কুল, ক্যান্ট আই রাইট এ লেটার। ক্যান নট কে শর্ট ফর্মে বলা হচ্ছে ক্যান্ট। কি বলা হবে বলেন? ক্যান্ট। তাহলে এই বাক্যগুলো ইংলিশ পড়বেন এবং বাংলা পড়বেন। পড়েন, আই কুড স্পিক ইংলিশ এখান থেকে। আই ক্যান আই ক্যান স্পিক ইংলিশ। হুম, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি, হুম, বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো। আই আই উড স্পিক ইংলিশ। আই শুড স্পিক ইংলিশ। আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই উড স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতাম। আই মোস্ট স্পিক ইংলিশ। আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। হুম, হি ক্যান ডু দা ওয়ার্ক। সে সে কাজটা করতে পারে। হি মে কিস ইউ। সে আমাকে কিস চুমু দিতে পারে। হুম। হি হি ইউজ টু সুইম ইন দা রাইভার ইন হিজ বাইহুড। বয়হুড, সে বয়হুড। বাইহুড বাইহুড সে বৈষম্য নদীতে সাঁতার আহ, কাটি। এরা কি সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, অর্থাৎ তার ছোটবেলায় নদীতে সে সাঁতার কাটতো। তারপর, ও সাঁতার কাটতে? মাদার ইউজ টু তারপর রিসাইট। হইল মাদার ইউজ টু রিড হোলি কোরআন। এটা হবে রিসাইট। রিসাইট মানে আবৃত্তি করা। মাদার ইউজ টু রিসাইট হোলি কুরআন। মা পবিত্র কুরআন শরীফ পাঠ করতেন। ও হি হি কুড আনসার দ্য কোশ্চেন। সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হাইম হাইম উড উড গো টু দা সিন সিনেমা এট টাইমস। হুম, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। হুম। তারপরে ইউ ইউ শুড ওবয় ইউর প্যারেন্টস। পিতামাতাকে তোমার মান মান্য করা উচিত। হুম। তাহলে যদি বলি শিক্ষককে তোমার মান্য করা উচিত, কি হবে?
ইউ শুড ওবে ইয়োর টিচার্স। ইউ শুড ওবে ইয়োর টিচার্স। যদি বলি বড়দেরকে তোমার মান্য করা উচিত, গুরুজন যারা রয়েছে, গুরুজন, ইউ শুড ওবে ইউ ইয়োর, শুড ইউ শুড ওবে ইয়োর ইল্ডার্স। ইল্ডার্স মানে বড়দেরকে মান্য করা উচিত। ইল্ডার্স মানে বড়দেরকে মান্য করা উচিত, তাই তো? এইবার দেখেন, এই বাক্যগুলা আমরা তো সব পজিটিভে করেছি, অ্যাফার্মেটিভ। এইগুলো নেগেটিভ বলতে হবে। আই ক্যান স্পিক ইংলিশ, এটা বলতে হবে আই ক্যান নট স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ, আই কুড নট স্পিক ইংলিশ। এই বাক্যগুলো আপনি বলেছেন কিন্তু ভালোভাবে বুঝতে পারেননি। আমি এই বাক্যটা একটু বুঝাই দেই, দেখেন। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার এট হিজ বয়হুড। এর অর্থ কি জানেন? এই দেখেন, অতীতকালে, অতীতকালে নিয়মিত অভ্যাস হলে, নিয়মিত কোনো কাজে অভ্যস্ত ছিলাম, এমন বুঝালে ইউজ টু বসে। কি বসে বলেন? ইউএস, ওর পরে ইডি, ইউজ টু। আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, প্রতিদিন একটি ডিম খেতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। সে প্রতিদিন স্কুলে যেত, হি ইউজ টু গো টু স্কুল এভরিডে। সে শৈশবে, শৈশবে মানে কি বলেন তো? ছোটবেলায়। সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড। বয়হুড মানে কি হবে বলেন? শৈশবে। বুঝতে পেরেছেন? অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস ছিল কিন্তু এখন নেই, এমন বুঝালে ইউজ টু বসে। কি বসে বলেন? ইউজ টু, ইউএস ইডি, ইউজড, তারপরে টু। মা প্রত্যহ কোরআন পাঠ করতেন, মাদার ইউজ টু রিসাইট। রিসাইট মানে কি বলেন তো? আবৃত্তি করা। এই শব্দগুলা কিন্তু আপনাকে জানতে হবে, মুখস্থ করতে হবে। এইগুলো উচ্চারণটা সঠিক হয়নি। এইগুলো আমি শিখিয়ে দিচ্ছি, একবার শিখিয়ে একটু মনে রাখবেন। মাদার ইউজ টু রিসাইট, রিসাইট দা হোলি কুরআন এভরিডে। মা প্রত্যহ পবিত্র কুরআন শরীফ পাঠ করতেন। সে প্রশ্নটার উত্তর দিতে পারত। ক্যান মানে পারা, আর এর পাস্ট ফর্ম হবে কুড। হি কুড আনসার দা কোয়েশ্চেন, হি কুড আনসার দা কোয়েশ্চেন। হিমেল একজনের নাম, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত, হিমেল উড গো টু দা সিনেমা এট টাইমস। এট টাইমস শব্দের অর্থ কি বলেন তো? মাঝে মাঝে। এট টাইমস কি হবে বলেন? মাঝে মাঝে। হ্যাঁ, তাহলে এইগুলো কি বুঝতে পারছেন? এইগুলোর বাংলা পড়েন তো, এখন আর ইংরেজি, এখন আর ইংরেজি পড়া লাগবে না, বাংলাগুলো পড়েন। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, শুধু বাংলা বাক্যগুলো পড়েন। জি, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলবো, আমি ইংরেজিতে কথা বলা উচিত, না আমার ইংরেজিতে কথা বলা উচিত, আমি ইংরেজিতে কথা বলতাম, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, সে কাজটা করতে পারে, সে সে তোমাকে চুমু দিতে পারে, সে বই আহ, বই ইয়া শৈশবে নদীতে সাঁতার কাটতো, মা মা পতহায় কোরআন পাঠ করতেন, তারপরে সে প্রশ্নটার উত্তর দিতে পারতো, ইমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত, তারপরে পিতা মাতাকে তোমার মান্য করা উচিত। ধন্যবাদ। আচ্ছা, এইবার দেখেন, এখানে একটা কথা বলেছি, এই যে জায়গাটা দেখেন, খুব সুন্দর একটা কথা বলেছে। কথাটা হচ্ছে কি, আমি ইংরেজিতে কথা বলবো, অর্থাৎ ওই যে সরি, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আই মাস্ট স্পিক ইংলিশ। যদি বলি আমি অবশ্যই কাজটি করব, তখন কি হবে? আই মাস্ট আই মাস্ট ওয়ার্ক আই মাস্ট আই ডু দা ওয়ার্ক, মাস্ট দা ওয়ার্ক আই মাস্ট ডু দা ওয়ার্ক। ডু দা আচ্ছা, আমি অবশ্যই ওয়ার্ক। ঢাকায় যাব, আমি অবশ্যই ঢাকায় যাব। আমি আমি অবশ্যই ঢাকা যাব, আই মাস্ট গো ইন ইয়া গো দা ঢাকা ইয়া ইন দা ঢাকা, আই মাস্ট গো টু আই ঢাকা, মাস্ট আই মাস্ট গো টু ঢাকা। গো টু, স্যার ইন দেওয়া লাগে না? না, এখানে ইন তো যখন বড় শহরে বাস করবেন তখন ইন, যেমন আমি ঢাকায় বাস করি, আই লিভ ইন ঢাকা। কিন্তু আমি বলেছি আমি ঢাকায় যাব, আই মাস্ট গো টু ঢাকা, আমি আচ্ছা, অবশ্যই ঢাকায় যাব। কি হবে বলেন?
আই মাস্ট গো টু ঢাকা। আমি অবশ্যই ঢাকায় যাব। আই মাস্ট গো টু ঢাকা। আমি অবশ্যই খুলনায় যাব। আই মাস্ট আই মাস্ট গো টু খুলনা। আমি অবশ্যই কাজটা করব। আই মাস্ট ডু দা ওয়ার্ক। আমি অবশ্যই মোবাইলটি কিনবো। আই মাস্ট আই মাস্ট বাই দা ফোন। ফোন বা মোবাইল ফোন বা মোবাইল। আমি অবশ্যই তার সাথে দেখা করব। আই 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 মাস্ট সি দেখেন এইগুলো এত দেরি করে সি বলা যাবে না, আমি তো বাস। নিয়ম দেখাই দিচ্ছি। প্রথমে মাস্ট বলতে হবে। তো কি হবে, আমি অবশ্যই তার সাথে দেখা করব, তাহলে আই মাস্ট। দেখা করা বা সাক্ষাৎ করার ইংরেজি হচ্ছে মিট। MEET। আই মিট মাস্ট। আই মাস্ট মিট উইথ হিম। কি হবে বলেন? আই মাস্ট। আই মাস্ট উইথ হিম। আই মাস্ট মিট উইথ হিম। মিট মানে দেখা করা। আমি অবশ্যই ফুটবল আই খেলবো। মাস্ট আমি অবশ্যই ফুটবল খেলবো। হ্যাঁ, একই নিয়ম, আই মাস্ট প্লে ফুটবল। আপনি বুঝতে পারেননি মনে হয়, বুঝতে পারলে দ্রুত বলতে পারতেন। আমি অবশ্যই ফুটবল খেলবো, আই মাস্ট প্লে ফুটবল। আমি অবশ্যই তার সাথে দেখা করবো, আই মাস্ট মিট উইথ হিম। আমি অবশ্যই মোবাইলটি কিনবো, আই মাস্ট বাই দা মোবাইল। সে অবশ্যই গান গাইবে, হি মাস্ট সিং এ সং। তারা অবশ্যই মাছ ধরবে, দে মাস্ট ক্যাচ ফিশ। কি বলেছি বলেন তো? জি, অর্থাৎ বুঝছি। প্রথমে প্রথমে মাস্ট দিতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে মাস্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। রনি অবশ্যই মাছ ধরবে। সাবজেক্ট কি? রনি। এরপরে মাস্ট দিতে হবে। রনি মাস্ট রনি মাস্ট কি? ক্যাচ ফিশ। ক্যাচ ফিশ। রনি অবশ্যই ভাত খাবে। রনি মাস্ট ইট রাইস। রনি অবশ্যই ঢাকায় যাবে। রনি মাস্ট মাস্ট গো টু ঢাকা। এই যে পেরে গেছেন। অর্থাৎ এইভাবে কিন্তু আপনাকে কথা বলা শিখাবো। অর্থাৎ একটা স্ট্রাকচার দেখাই দিব, ওই স্ট্রাকচারের অধীনে আপনাকে অনেক বাক্য করতে হবে। বুঝতে পেরেছেন? জি, অর্থাৎ এই দেখেন এখানে কয়েকটা স্ট্রাকচার। আমি বাংলাটা কেন পড়তে বললাম? আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আমি ইংরেজিতে কথা বলতেও পারি, আমি ইংরেজিতে কথা বলবো, আমি ইংরেজি, আমার ইংরেজিতে কথা বলা উচিত, আমি ইংরেজিতে কথা বলতাম, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। কত ভাবে, কত রকমের ভাবে কথাগুলো বলা যায়, দেখেছেন? তো এইভাবে আমাদেরকে আগাতে হবে। এরপর দেখব এই মডাল ভার্বের মাধ্যমে আমরা এগুলো কি করেছি, সব অ্যাফার্মেটিভ। এখানে কি কোনো নেগেটিভ আছে? জি না। এইবার আমরা নেগেটিভ করা শিখবো। দেখেন এর মাধ্যমে না বোধক কথাবার্তা বলা যায়। সে লিখতে পারে না, সে পড়তে পারে না, সে খেতে পারে না, সে যেতে পারে না, সে দেখতে পারে না, সে খেলতে পারে না, সে আসতে পারে না। এই যে পারে, এখানে দেখেছি আমি ইংরেজিতে কথা বলতে পারি। আর এইবার শিখবো সব নেগেটিভ। আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। হুম। সে কাজটা করতে পারে, নেগেটিভ কি হবে বলেন তো? সে কাজটা করতে পারে না। সে তোমাকে চুমু দিতে পারে, সে তোমাকে চুমু দিতে পারে না। সে প্রশ্নটার উত্তর দিতে পারতো, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো না। দেখেন নেগেটিভ। এই যে এই বাক্যগুলো আপনাকে পড়তে হবে, পারা যাবে? অবশ্যই যাবে। দেখেন আই ক্যান নট স্পিক ইংলিশ, উই কুড নট রাইট এ লেটার। এইভাবে এই বক্স থেকে বাক্য করেন তো, পারবেন, খুবই সহজ। আই ক্যান আই ক্যান স্পিক ইংলিশ। বাংলা বলে যেতে হবে, উই সঙ্গে উই বাংলাও বলবেন, ইংরেজি বলবেন, বাংলা বলবেন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। তারপরে উই কোড উই কোডেন্ট রাইট এ লেটার। আমি আমি একটি কবিতা লিখতে পারি না, পারতাম না। তারপরে ইউ শুডেন্ট ড্র এ পিকচার। তুমি তুমি একটি ছবি আঁকতে তুমি একটি ছবি আঁকা তোমার তোমার একটি ছবি আঁকা উচিত না। তারপরে হি উডেন্ট হি উডেন্ট সিং এ সং। সে এক- সে একটি গান গাইতে
গাইতে পারতো, পারতো না। তারপর হইলো হি মাই হি মাই মাই হি মাইনেন্ট মাইটেন্ট। মাইনেন্ট প্লে ফুট মাইটেন্ট। মাই মাইটেন্ট। মাইটেন্ট হুম। মাইটেন্ট প্লে ফুটবল। হুম। সে 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 ফুটবল খেলতে পারে না। হুম। তারপর হলো দে দে সেন্ট ডু দা ওয়ার্ক, হুম। সে কাজটি করতে পারে না। হুম। ইট ওন্ট ক্ল্যাম এ ট্রি। হ্যাঁ, এর অর্থ কি? ইট ক্লাইম্বড বা ইট ওন্ট ক্লাইম্ব এ ট্রি, অথবা রানা ওন্ট ক্লাইম্ব এ ট্রি। কি হবে এর বাংলাটা কি? রানা ওন্ট, CLIMB, ক্লাইম্ব এ ট্রি। হ্যাঁ, শেষে একটা বি রয়েছে, ব। রানা ওন্ট ক্লাইম্ব এ ট্রি, এর বাংলাটা কি ক্লাইম্বড হবে? অর্থ তাও না। হ্যাঁ, উইল নট। উইল নট কে একসাথে বলা হয় ওন্ট। রানা ওন্ট ক্লাইম্ব এ ট্রি, এর অর্থ হবে রানা একটি গাছে উঠবে না। রানা উইল ক্লাইম্ব এ ট্রি, রানা গাছে উঠবে। আর রানা ওন্ট ক্লাইম্ব এ ট্রি, রানা গাছে উঠবে না। শুনতে পেরেছেন? জি। আচ্ছা, অর্থাৎ মনে রাখবেন উইল নট কে সংক্ষেপে বলা হয় ওন্ট। কি বলা হয় বলেন? ওন্ট। উইল মানে করব, আর ওন্ট মানে করব না। জি। তাহলে এই বাক্যগুলা, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আর যদি বলতাম আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান আই স্পিক ক্যান স্পিক। ইংলিশ। উই কুড নট রাইট এ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। এর অ্যাফার্মেটিভ কি হতো? উই কুড রাইট এ লেটার। দেখেন, এইগুলা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, একে বলে মডাল ভার্বের ব্যবহার। কিসের ব্যবহার বলেন? মডেল ভার্বের ব্যবহার। হ্যাঁ, মডেল না, বলতে হবে মডাল। হ্যাঁ, MODAL, ম ডয়াকার ল, মডাল। মডাল ভার্বের ব্যবহার। আচ্ছা, এই মডাল ভার্বের ব্যবহার জানলে আপনি এই বাক্যগুলো অতি সহজে তৈরি করতে পারবেন। কি? আমি যেতে পারি, আমি যেতে পারি না। আমি খেতে পারি, আমি খেতে পারি না। রহিম কাজটি করতে পারে, রহিম কাজটি করতে পারে না। সুমনা গান গাইতে পারে, সুমনা গান গাইতে পারে না। তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত না। দেখেন, আমি যেভাবে বুঝাই দিচ্ছি, আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, অতি দ্রুত কথা বলা শিখে যাবেন। আর যদি মন দিয়ে না দেখেন, তাহলে সেটা তো অন্য ব্যাপার। অর্থাৎ এই বাক্যগুলো দেখেন, আমি চিঠি লিখতে পারি না। আপনাকে একজন বলল যে ইয়াসিন ভাই, আমি তো দেশে থাকি, বিদেশে থাকি। মনে করেন আপনার এক কলিগ, তারও বাড়ি হচ্ছে বাংলাদেশে, আপনারা ওই মালয়েশিয়া বা সৌদিতে একই সঙ্গে থাকেন। তো আপনাকে বলছেন যে আমার বাড়িতে মোবাইল নাই, আমারও মোবাইল নাই। আগের যুগে কি হতো বলেন তো? চিঠির মাধ্যমে যোগাযোগ হতো। তো বলছে যে ইয়াসিন ভাই, আমাকে একটা চিঠি লিখে দেন। আপনি কি বলছেন? যে ভাই, আমি চিঠি লিখতে পারি না, আমি চিঠি লিখতে পারি না। এই কথাটা আপনি কিভাবে ইংলিশে বলবেন? কি হবে বলেন? আই ক্যান্ট রাইট এ লেটার। কি হবে? আই ক্যান রাইট এ লেটার। আই ক্যান্ট, ক্যান নট কে বলা হচ্ছে ক্যান্ট। আই ক্যান্ট রাইট এ লেটার, আমি চিঠি লিখতে পারি না। আর যদি বলি আমি চিঠি লিখতে পারি, তখন কি হবে? আই ক্যান রাইট এ লেটার। ইয়েস। এই যে আপনি শিখে গেছেন। যদি বলি আমি কি চিঠি লিখতে পারি, তখন কি হবে? ক্যান আই ক্যান আই রাইট এ লেটার। আমি কি চিঠি লিখতে পারি না, তখন কি হবে? ক্যান্ট আই রাইট এ লেটার। এই যে আপনি নিজে নিজে শিখে গেছেন, দেখছেন? আমার পড়ানো সার্থক হয়েছে। তাহলে এইবার এই বাক্যগুলো আপনি এখান থেকে সব পড়ে ফেলেন। ইংরেজি পড়বেন, বাংলা পড়বেন। ওকে। ক্যান্ট আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখতে পারি। আই আই কুডেন্ট রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখতে পারতাম। আই শুডেন্ট রাইট এ লেটার, আমি আমার চিঠি লেখা উচিত না। আই আই উডেন্ট রাইট এ লেটার, আমি চিঠি লিখতে পারতাম না। ইউ ক্যান্ট ড্র এ পিকচার, তুমি তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র এ পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না।
ইউ কুডেন্ট, না, ইউ শুডেন্ট ড্রু এ পিকচার। তোমার ছবি আঁকা উচিত না। ইউ কুডেন্ট, ইউ কুডেন্ট ড্রু এ পিকচার। তুমি ছবি আঁকতে না। ইউ ইউ মোস্ট অ্যান্ড ড্রু এ পিকচার। তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই সেন্ট গো টু ঢাকা। আমি ঢাকা যাব না। হি হি ওন্ট ডু ইট। সে এটা করবে না। সে এটা করবে না, তাই না? দেখেন, তাহলে আপনি অনেকগুলো জি। নেগেটিভ বাক্য শিখে গেছেন। তাহলে এইবার শুধু বাংলাগুলো পড়েন তো এখানে। শুধু বাংলাটা আমরা পড়বো, হ্যাঁ। শুধু বাংলাটা এইভাবে পড়বো ও- যে, আমি চিঠি লিখতে পারি না, আমি চিঠি লিখতে পারতাম না, আমার চিঠি লেখা উচিত না, আমি চিঠি লিখতাম না। এই বাংলাগুলো একটু পড়েন, বাংলা পড়লেও অনেক কাজে দেবে। আমি চিঠি লিখতে পারি না, আমি চিঠি লিখতে পারতাম না, আমার চিঠি লেখা উচিত না, আমি লিখতাম না। তুমি ছবি পারো না। তুমি ছবি আঁকতে পারতে না। তোমার ছবি আঁকা উচিত না। তুমি ছবি আঁকতে না। তুমি অবশ্যই ছবি আঁকবে না। আমি ঢাকা যাব না। সে এটা করবে না। আমার এতে এটা আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা কিন্তু মডাল ভার্বের নেগেটিভ শিখলাম। কি বললাম বলেন? মডেল ভার্বের নেগেটিভ। নেগেটিভ মডাল বলবো, হ্যাঁ, আমরা মডেল বলবো না, মডাল ভার্বের নেগেটিভ। দেখেন, তাহলে আপনাকে মডেল। দিয়ে অনেক কথা আজকে বলালাম, আপনাকে দিয়ে নিজে নিজে কথা বলা শিখালাম। প্রত্যেক দিন এইভাবে মনে করেন, আমি যদি বক বক করি, আমি যদি কথা বলি, তাহলে তো গ্রামার গুলো আমার শেখা হয়ে যাচ্ছে। বাস্তব জায়গাটা বোঝেন। আপনাকে দিয়ে কথা বলাবো এখন থেকে। এই যে বাক্যগুলো আপনাকে দিয়ে বারবার পড়ালাম, দেখবেন যখন আপনি ক্লাস 1 2 3-তে ছিলেন, তখন স্কুলে কিন্তু ওই একজনে পড়তো সরে অ, আমরা পিছনে তার সঙ্গে বলতাম সরে অ, সে বলতো সরে আ, আমরা বলতাম সরে আ, সে বলতো রস্যই, আমরা বলতাম রস্যই। এভাবে কিন্তু পড়াটা ওই পাঠশালা বা প্রাইমারি স্কুলে এভাবেই চলতো, এবং ওই পড়াটা বেশি মনে থাকতো। কেন জানেন? কারণ আমরা তার সঙ্গে সঙ্গে একবার হচ্ছে সে পড়ছে, আমি কান দিয়ে শ্রবণ করতেছি, আরেকবার হচ্ছে সে বলছে, তার পিছে পিছে আমিও বলছি। আমার কথাটা বুঝতে পেরেছেন? জি। অর্থাৎ এইখানে সেই পাঠশালায় ফিরে যেতে হবে। পাঠশালা বোঝেন তো? ছোটবেলায় যখন আপনি লেখাপড়া করেছিলেন আপনার গ্রামের স্কুলে, সেই প্রাইমারি লেভেলে যেভাবে পড়েছিলেন, এখানেও আমরা সেইভাবে প্রচুর পরিমাণে স্পিকিং করতে হবে। আপনি অঙ্ক প্রাইভেট পড়তে গিয়েছেন অঙ্ক স্যারের কাছে, আপনি যদি মনে করেন কোনো কথা বলবেন না, কোনো সমস্যা নেই, স্যার অঙ্ক করাই দিবে, আপনি পাশে বসে দেখবেন, বাড়ি চলে আসবেন, বাড়ি এসে ওই নিয়মে আপনি অঙ্ক করতে পারবেন। কিন্তু ইংরেজি কি সেইভাবে শেখা যাবে? না। ইংরেজি শিখতে গেলে প্রচুর পরিমাণে কথা বলতে হবে। দেখেন, আজকে আমার থেকে আপনাকে দিয়ে বেশি কথা বলাচ্ছি কেন? কারণ এই স্পোকেন ইংলিশ, কথা বলার ইংরেজি, এটা কিন্তু আমি শুধু যদি সারাদিন কথা বলি, আপনি শুধু শুনলেন, আপনি বললেন না, তাহলে কিন্তু হবে না। দেখেন, আমরা দুইটা জিনিস শিখেছি, কয়টা বলেন তো? দুইটা, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এখন দেখবো ইন্টারোগেটিভ। দেখেন, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? তুমি কি একটি ছবি আঁকবে? তুমি কি চিঠিটা ডাকে দিবে? ডাকে মানে পোস্ট অফিসে, আগের কালে ডাক ছিল কিন্তু। সে কি কাজটা করতে পারে? আমি কি এটা করব? অর্থাৎ প্রত্যেকটা বাক্য ইন্টারোগেটিভ। কি বলেন? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সঙ্গে সঙ্গে বলতে হবে, হ্যাঁ। তো এই যে এখানে আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে? ওই মডাল ভার্বটাকে সবার প্রথমে আনবো। কি করব? মডাল ভার্বটাকে সবার প্রথমে আনবো। মডাল ভার্বটাকে সবার প্রথমে আনবো, তারপর সাবজেক্ট দিব। সাবজেক্ট কি? আই। সাবজেক্ট কি বলেন? আই। আর আই। এরপর এরপর ভার্ব দিব প্লে। এরপর ভার্ব দিব প্লে। আর তারপরে অবজেক্ট দিব, যেমন অবজেক্ট থাকে তেমন বসাই দিব। ক্যান আই প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলতে পারি? প্রশ্ন করা হবে প্রত্যেকটা বাক্যের মাধ্যমে। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার? আমরা কি বিষয়টা আলোচনা করতে পারি? তাহলে এই বাক্যগুলো একটু পড়ে ফেলতে হবে প্লিজ।
can I play football? Could we discuss about the matter? Would you swim in the river? Must he draw a picture? May she write a letter? Should they speak in English? Might it do the work? সুন্দর, অনেক ধন্যবাদ। এইবার এইখানে দেখেন এই বক্সের ভিতরে যা যা পড়েছেন, এর আগেও কিন্তু তাই ছিল। প্রথমে বক্স ছিল, বক্সের পরে বক্স থেকে বাক্য করেছি। যেমন ক্যান আই প্লে ফুটবল, এখানে প্রথম বাক্য দেখেন ক্যান ব্যবহার না করে পাস্ট টেন্স ব্যবহার করেছে, সামান্য একটু পরিবর্তন। কুড উই স্পিক ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? যদি বলা হয় ক্যান আই স্পিক ইংলিশ, তখন কি হতো বলেন তো? ক্যান উই স্পিক ইংলিশ, তখন হতো আমরা কি ইংরেজিতে কথা বলতে পারি। অর্থাৎ ক্যানটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছি কুড। কুড উই স্পিক ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। উইল ইউ ড্র এ পিকচার, তুমি কি একটা ছবি আঁকবে। উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে পাঠাবে। ক্যান শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে। অর্থাৎ এইগুলো একটু পড়ে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে এইগুলো এখন পড়েন কুড দিয়ে। ও, আমি মিউট করে পড়তেছিলাম আচ্ছা আচ্ছা, ভুলে। হ্যাঁ, এখান থেকে প্রথম থেকে পড়েন কুড কুড। হ্যাঁ, ওকে। কুড উই স্পিক ইংলিশ, আমরা আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? উইল ইউ ড্র এ পিকচার, তুমি কি একটি ছবি আঁকবে? উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা চিঠিটা ডাকে দিবে? ড- ডাকে দিবে। ক্যান শি ডু দা ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে? শেল 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 আই ডু ইট, আমি কি এটা করব? ডার ইউ ওপেন ইট, তুমি কি এটা খুলতে সাহস পাও? ক্যান ইউ ক্যান ইউ লিফট দা বার্ডেন, তুমি কি বাজা বাজা বাজে বাজুটা উঠাতে পারো? ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? মে মে আই টেক ইট, তুমি কি এটা নিতে পারি? আমি কি এটা নিতে পারি? মে আই টেক ইট, আমি কি এটা নিতে পারি? ধন্যবাদ। তাহলে দেখেন, প্রথম বক্সে আমরা শিখেছিলাম অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক বাক্য। দ্বিতীয় বক্সে শিখেছিলাম কি বলেন তো? নেগেটিভ। কি শিখেছিলাম? প্রথমে প্রথমে শিখেছিলাম অ্যাফার্মেটিভ, যেমন আই ক্যান স্পিক জি, ইংলিশ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। পরে শিখেছিলাম নেগেটিভ, অর্থ না বোধক। আর এখন শিখলাম কি বলেন? ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার একটা সহজ নিয়ম আছে। কি নিয়ম বলেন তো? এই মডাল ভার্বটাকে বাক্যে সবার শুরুতে বসাতে হবে। কোথায় বসাতে হবে? সবার শুরুতে বসাতে হবে। বাক্যের শুরুতে। যেমন ইউ ক্যান স্পিক ইংলিশ, এই বাক্যটা খেয়াল করেন। এইটা ইউ ক্যান স্পিক ইংলিশ, এর অর্থ হচ্ছে তুমি ইংরেজিতে কথা বলতে পারো। আর এর নেগেটিভ হবে ইউ ক্যান নট স্পিক ইংলিশ। কি হবে? ইউ ক্যান নট স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো না। এটা কি হলো বলেন? নেগেটিভ। আর এইটা করেছি ইন্টারোগেটিভ। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। আর এরপরে আরো একটা শিখবো, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। কি বলেন? নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন এখানে ক্যান ইউ স্পিক ইংলিশ, আর নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ক্যান নট ইউ স্পিক ইংলিশ। ক্যান নট ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না। অর্থাৎ এই বক্সগুলোর মাধ্যমে আমরা
বাক্য তৈরি করা শিখলাম। এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ দেয়নি, ওটা আপনাকে করতে হবে। হুম। যেমন তুমি কি বোঝাটা উঠাতে পারো, ক্যান ইউ লিফট দ্য বার্ডেন। বার্ডেন মানে কি বলেন তো, আপনাকে প্রচুর ওয়ার্ড মুখস্থ করতে হবে, ওয়ার্ডে বোঝাটা কিন্তু ওয়ার্ডে অনেক কাঁচা ওয়ার্ড মুখস্থ বাড়ি করবেন। এই দেখেন, LIFT, লিফট মানে কি বলেন? লিফট। লিফট মানে লিফট কি? তো আহ, উত্তোলন করা উঠা বা উঠানো। লিফট অর্থ কি হবে? করা, লিফট উত্তোলন করা বা উঠানো। উত্তোলন করা। হ্যাঁ, ওঠানো। মাথায় বোঝা তুলি না, ধানের বোঝা, তারপরে ধানের বস্তা, এরকম। জি। আর বার্ডেন মানে হচ্ছে বোঝা। বার্ডেন মানে কি হবে বলেন? বোঝা। ক্যান বোঝা। ইউ লিফট দা বার্ডেন, তুমি কি বোঝাটি উঠাতে পারো? তুমি কি সাঁতার কাটতে পারো? ক্যান ইউ সুইম, আমি আমি কি এটা নিতে পারি? ক্যান আই টেক ইট, তো মে আই টেক ইট। এবার যদি বলি আমি কি এটা নিতে পারি না, মে নট আই টেক ইট। তুমি কি সাঁতার কাটতে পারো? ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো না, কি হবে বলেন? ক্যান্ট ইউ সুইম। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই যে আপনি নিজে নিজে পেরে গেছেন। এইবার দেখেন, কিছু এক্সারসাইজ করবো, এখান থেকে ব্যায়াম করব, এক্সারসাইজ। ব্যায়াম হচ্ছে শারীরিক ব্যায়াম, আর এটা হবে ব্রেনের ব্যায়াম। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে উড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এই বাক্যগুলো করেন কি হবে? খুব সাধারণ বাক্য। সূর্য সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হুম। পাখিরা আকাশে উড়ে, বাট 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 ইয়া এটা ইয়াটা আমি বলে দিই, ভাবটা শোনেন আমি বলছি। মনে করে। পাখিরা আকাশে ওড়ে, বাক্যটা কিভাবে সাজাতে হবে বলেন তো? পাখিরা আকাশে ওড়ে, এভাবে বলবো না। উড়ে। বাংলা সাজাতে হবে পাখিরা ওড়ে আকাশে। ও পাখিরা ওড়ে দে আকাশে, বার্ড তাহলে দা ফ্লাই, বার্ডস, বলেন দা বার্ডস দ্য বার্ডস দ্য বার্ডস ফ্লাই, ইন দা স্কাই। ফ্লাই ইন দ্য স্কাই। দা বার্ডস দ্য বার্ডস ফ্লাই ইন দা স্কাই। ফ্লাই ইন দ্য স্কাই। আমি ভাত খাই, বলেন। আমি ভাত আমি ভাত খাই, আই এটা ইট এটা রাইস। না, এটা এইভাবে সাজাতে হবে। আমি ভাত খাই, করবেন হচ্ছে, করবেন হচ্ছে আমি ভাত আমি খাই ভাত। কি হবে বলেন? আমি খাই ভাত। আমি খাই ভাত, আই ইট রাইস। কিন্তু বাংলা রয়েছে আমি ভাত খাই, এই অনুসারে যদি ইংরেজি করতেন তাহলে হতো আই রাইস ইট। আই মানে আমি, রাইস মানে ভাত, ইট মানে খাওয়া। আই রাইস ইট। ও এটা এটা পাখি উড়ে আকাশে। হ্যাঁ, আগে পাখি ভাত ওড়ে ইয়া, আকাশে। পাখি ওড়ে আকাশে, আমরা ভাত খাই, এভাবে মনে মনে সাজানো যাবে না। মনে মনে বাক্যটা সাজাতে হবে, আমি খাই ভাত, আমরা স্কুলে যাই, ওভাবে না। বলতে হবে আমরা যাই স্কুলে। কি হবে বলেন? আমরা যাই স্কুলে। উই গো টু স্কুল। কিন্তু যদি বলেন আমরা স্কুলে যাই, আমরা ইংরেজি উই, স্কুল ইংরেজি স্কুল, আর গো মানে যাই, তাহলে উই স্কুল গো, বাক্যটা কি সঠিক হইলো? জি। বাক্যটা সঠিক হলো না। উই স্কুল গো, এটা তো সঠিক না। বলতে হবে উই না না এটা উই গো টু স্কুল। আগে বুঝতে হবে আপনাকে। হুম। ভালোভাবে বুঝতে হবে, দেন কথা বলতে হবে। তারপর বলেন, গোলাপের গন্ধ মিষ্টি। দা সা ইয়া দা 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 স্মেল দা স্মেল দা স্মেল দা স্মেল দা রোজেস ইন দা দা স্মেল দা স্মেল অফ দা রোজ। ওই যে গোলাপ এর, অফ দা রোড। গোলাপ এর ওই যে এর আছে না, এর জন্য অফ হবে। দা স্মেল অফ দা রোজ, গোলাপের গন্ধ হয় মিষ্টি। গোলাপের গন্ধ হয় মিষ্টি, দা স্মেল অফ দা রোজ ইজ সুইট। কি হবে বলেন? ইয়া দা দা স্মেল অফ রোজ দা স্মেল অফ রোজেস ইন দা দা সুইট। দা স্মেল অফ দা রোজ, গোলাপের গন্ধ। এখানে কোনো ভার্ব নেই। গন্ধ। বাংলা এই যে বাক্যটা লিখলাম, গোলাপের গন্ধ মিষ্টি, এই বাক্যে কি কোনো ভার্ব আছে?
ক্রিয়া আছে? না। তাহলে না। এখানে তাহলে এখানে বাংলায় একটা ক্রিয়া ধরে নিয়ে আসতে হবে। তো অঙ্ক করতে গেলে দেখবেন আমরা একটা সংখ্যা ধরে নিতাম মনে মনে। কি লিখতাম জানেন? মনে করি সংখ্যাটি এক্স, কি লিখতাম বলেন? সংখ্যাটি এক। এক্স বা ওয়াই বা পি বা এম একটা কিছু ধরে নিতাম। ওইটা মনে মনে না ধরে নিলে অঙ্ক কিন্তু কি হয় না, অঙ্ক কিন্তু মেলে না। তো এই যে গোলাপের গন্ধ মিষ্টি, এই বাক্যে বাংলায় কোনো ক্রিয়াপদ নেই। এখানে কোনো ক্রিয়াপদ নেই। এখানে জি, দা স্মেল। জি। এখানে আপনাকে এখন বলি, দা বাংলায় স্মেল অফ এখানে দি আপনাকে বাংলায় রোজের। এখানে আপনাকে বাংলায় একটা ক্রিয়া মনে মনে ধরে নিতে হবে যে গোলাপের গন্ধ হয় মিষ্টি। দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। এই ইজ হচ্ছে এখানে ভার্ব। তাহলে ও এখানে ইজ 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 হচ্ছে হইতাছে। ভার্ব। ওটা, ইয়া স্যার, দা দা স্মেল অফ রোজেস মানে এইটুক সাবজেক্ট হয়ে গেছে গিয়া পুরো। হ্যাঁ, এইটুক তো সাবজেক্ট হয়ে গেছে গা। দ্য স্মেল অফ দ্য রোজ, গোলাপের গন্ধ হয় মিষ্টি, ইজ সুইট। বাংলা বাক্যে যদি ভার্ব বা ক্রিয়া না থাকে সেখানে হয়, হই, আসি এমনটা ধরে নিতে হয়। ইংরেজিতে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর বসে, পাস্ট ফর্ম হলে অজয়ার বসে। গোলাপের গন্ধ হয় মিষ্টি, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। আমি একজন ছাত্র, এই বাক্যটা কি হবে বলা যাবে? আমি একজন, আমি একজন ছাত্র। আই অ্যাম আ আই এম এ স্টুডেন্ট। স্টুডেন্ট। আই আই এম অ্যাম এ, আ স্টুডেন্ট। আচ্ছা এই বাক্যে তো কোনো ভার্ব বা ক্রিয়া নেই, আছে আমি একজন ছাত্র, কিন্তু ওখানে ভার্ব বা ক্রিয়া মনে মনে ধরে নিতে হবে। আমি হই একজন ছাত্র, আমি হই একজন ছাত্র কি হবে? আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। হুম। এই বাক্যটা দেখেন 4 নাম্বার, তোমরা ভাগ্যবান। এখানে তোমরা হচ্ছে সাবজেক্ট আর ভাগ্যবান হচ্ছে অবজেক্ট। এখানে ভার্ব কোথায় গেল? এখানে ভার্বটা হবে এই তোমরা ভাগ্যবান, এই দুই বাক্যের মাঝখানে। এখানে মনে মনে ধরে নিতে হবে তোমরা হও ভাগ্যবান। এখানে লেখা রয়েছে, ওই যে বলেছি যে অঙ্ক করতে গেলে মনে করি সংখ্যাটি এক্স ওয়াই পি ধরে নিতাম না, এখানেও হবে তোমরা ভাগ্যবান, তোমরা হও ভাগ্যবান, ইউ আর লাকি, তোমরা তোমরা হও ভাগ্যবান, ইউ আর লাকি। বুঝতে পেরেছেন? তোমরা হও ভাগ্যবান। আচ্ছা, এইভাবে এই বাক্যগুলো আপনি নিজে নিজে করবেন। যেগুলা পারবেন করে প্রতিদিন যেমন আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, ঠিক সেইভাবে ছবিগুলো আমাকে পাঠাবেন। হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো কিন্তু আমাকে পাঠাতে হবে। খুব সুন্দর করে এই বাক্যগুলো ট্রান্সলেট করবেন। হুম। এগুলো এক্সারসাইজ, এই যে টেন্স শিখালাম, মডাল শিখালাম, শিখে আমরা কি ফল পেলাম, ওই বাক্যগুলো যদি আপনি ট্রান্সলেট করতে পারেন তবেই কিন্তু ওই জায়গাটা খুব ভালো করে শেখা হয়ে গেল, তাই না? এবার দেখেন, গত জি। ক্লাসেও বলেছিলাম যে আমরা প্রতিদিন আমাদের আইটেমে টেন্স রাখবো, তাই না? টেন্স। তো এখন আমরা আজকে দেখবো হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা হচ্ছে 4 ভাই, কয় ভাই? চার ভাই। তো পাস্ট সিম্পলটা দেখেছিলাম, এখন আজকে আমরা একটু পাস্ট কন্টিনিউয়াস দেখব। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা কি হবে বলা যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা যে হচ্ছে, আমি করছিলাম। না ওইটা না, আমি করছিলাম খাচ্ছিলাম বাক্য ঠিক বলেছেন, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে চলমান বা ঘটমান অতীতকাল। কি বললাম বলেন? চলমান বা চলমান ঘটমান ঘটক অতীতকাল। বা অতীতকাল। চলমান অতীতকাল বা ঘটমান অতীতকাল, যেমন আমি একটা চিঠি লিখছিলাম, আমি গান গাচ্ছিলাম, তারা বাড়ি যাচ্ছিল, হুম, তুমি পড়ছিলে, মেয়েটি গান করছিল। এটা চলিত ভাষা। সাধু ভাষায় বলা যায় মেয়েটি গান করিতেছিল, তুমি পড়িতেছিলে, আমি পড়িতেছিলাম। হুম। এই যে বাক্যগুলা, এই বাক্যগুলা কিন্তু সব
পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে চিনবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা ক্রিয়াপদের দিকে তাকাতে হবে, আর কোথাও লক্ষ্য করা যাবে না। কোথায় বলেন? বাংলা ক্রিয়াপদ। বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। গঠন প্রণালী খুবই সহজ। প্রথমে সাবজেক্ট দিতে হবে। আমি বই পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটা বই পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক। তাহলে কি হবে? আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর অজ বা ওয়ার বসবে সাবজেক্ট অনুসারে। আই এর পরে কি অজ বসবে না ওয়ার বসবে বলেন তো? এরপরে ওয়াজ। ওয়াজ, আই ওয়াজ। এরপর বলা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি হবে। আই ওয়াজ রিড হচ্ছে মূল ভার্ব, এর সঙ্গে আইএনজি হলো আই ওয়াজ রিডিং। আর অবজেক্ট হচ্ছে এ বুক। বুক হচ্ছে অবজেক্ট। আই ওয়াজ রিডিং এ বুক, ইউ আর রিডিং এ বুক, দে ওয়ার ক্যাচিং ফিশ, আই ওয়াজ সিঙ্গিং এ সং, দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এর প্রত্যেকটা বাক্য হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এগুলো আমি করিয়েছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসও করা আছে, ফিউচার কন্টিনিউয়াস। এইগুলো থেকে আপনি বাক্য করবেন। হুম, এইগুলো থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে 5টা বাক্য, পাস্ট কন্টিনিউয়াস থেকে 5টা বাক্য, ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে 5টা বাক্য করবেন। বাক্যগুলো আমরা কোথায় পাবো? বাক্যগুলো এইখানে দেওয়া রয়েছে সব। সে কি স্কুলে যাচ্ছিল? রহিম কি বাজারে যাচ্ছিল? তখন তুমি কি করছিলে? আমরা মাঠে ফুটবল খেলছিলাম। ছাত্ররা গোলমাল করছিল, আমি ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, সে ভাত খাচ্ছিল। এই বাক্যগুলো আপনি করবেন, তাহলে ওই টেন্সের জায়গাটা খুব ক্লিয়ার হবে। আমরা বুঝতে পেরেছেন? এই জায়গায় আমরা 2-3 জায়গায় কিন্তু হোমওয়ার্ক দিয়েছি।